নমস্কার, নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। ৫৭তম রাজস্থান দিবস ৩০শে মার্চ ২০২৫। তার প্রাক্কালে রাজস্থান সরকারের তথ্য সম্প্রচার দপ্তর এবং জনসংযোগ দপ্তরে আয়োজিত হচ্ছে রাজস্থান দিবস উদযাপনের এক প্রক্রিয়া। সঙ্গে এমন একজনকে পেয়েছি যিনি নন আদার দ্যান রাজস্থানের বাঙালি বাবু তথা নির্দেশক অভিনেতা অর্জুন চক্রবর্তী। কথা বলে নেব তার সাথে। অর্জুন, প্রথমত নিউজ প্রাইমে তোমায় স্বাগত। থ্যাংক ইউ। রাজস্থান দিবস ৫৭তম ৩০শে মার্চ ২০২৫। প্রথম কথা, এখানে এসে কেমন লাগছে? আর মনে হচ্ছে যেন এক টুকরো রাজস্থান এই দপ্তরে উঠে এসেছে, কি বলবো? আমার কথা তো আপনি বলেই দিলেন। হ্যাঁ, সত্যি মনে হচ্ছে যে হঠাৎ এতটা রাজস্থানী আমি কোথাও শুনিনি। মানে কলকাতায় থাকাকালীন সবাই অন্য ভাষায় কথা বলে, কিন্তু রাজস্থানীতে বিশেষ করে এরা যে ভাষায় কথা বলছে এত ভালো লাগলো যে মনে হচ্ছে যে হ্যাঁ, এরা এখনো বেঁচে আছে। এরা এখনো নিজের মূল মানে রুটটাকে ভোলেনি। এরা এখনো অনেক কিছু করে। কলকাতায় এসে এরা অর্থ উপার্জন করছে, এরা সফল হচ্ছে, এরা অন্যান্য জায়গায় নিজেদের বিলিয়ে দিচ্ছে, কিন্তু নিজের ভাষাটাকে, নিজের সংস্কৃতিকে ভোলেনি, ভুলতে চায় না। অর্জুন চক্রবর্তীর বেড়ে ওঠা, পড়াশোনা থেকে শুরু করে সমস্ত শৈশবটা এবং যৌবনেরও বেশ কিছুটা সময় কেটেছে রাজস্থানে। সেই রাজস্থানী ভাষা কিন্তু আজও অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত হয়নি। আজকের যে জেনারেশন, সেই জেনারেশন রিঁধুর দৌড়ে টিকে থাকতে গিয়ে কি কোথাও সেই ভাষাটাকে হারিয়ে ফেলছে? হতে পারে, আপনি ঠিকই বলছেন যে হয়তো আমাদের প্রেশার, আমরা একটা প্রেশার কুকারের মধ্যে সবসময় ঘুরে বেড়াই। সেটা আপনার প্রফেশন হোক, আমার হোক, এবং এই প্রজন্মের হোক, এরা একটা কিছু করতে চায় এবং সমাজ, সংসার, কোনো কিছু কোনো ফ্যাশনের জন্য কিন্তু বদলায় না। তাদের নির্দিষ্ট কয়েকটা নিয়ম কানুন আছে এবং তাদের চাহিদা আছে। সেই চাহিদা মেটাতে গিয়ে হয়তো আমরা কোনো একটা ভাষা যেটা বেশি প্রচলিত নয় অর্থ উপার্জনের জন্য কিংবা অন্য জায়গায়, সেই ভাষাটা কিন্তু ব্যাকসিট নিয়ে নেয়। সেইভাবেই দেখুন, আমরা বেশিরভাগ লোক ভালো ইংরেজি বলতে পারি না, কিন্তু আমরা চেষ্টা করি ইংরেজিতে কথা বলতে। বেশিরভাগ লোক আর হিন্দি বলতে পারি না, কিন্তু দেখুন বেশিরভাগ জায়গায় আপনারা যাবেন, আমি হিন্দি বলতেই হবে। তো সেইটা হচ্ছে, ভাষা নিয়ে এখানে জোর জবরদস্তি চলবে না। এখানে কোনো মাসল ট্যাকটিস কিংবা আর্ম টুইস্টিং এর কাজে লাগে না। যেটা যখন কাজে লাগবে সেটা তখন কাজে লাগবে। এই ভাষাটা এখন বাড়ি, উঠোন, ঘর দোর, সংস্কৃতি, এই কয়েকটা গ্যাদারিং এর মধ্যে আবদ্ধ হয়ে গেছে। কিন্তু আমি বলবো যে বড় সুন্দর ভাষা, ভীষণ ভালো। এবং আমি বাঙালিদেরও বলবো এই নিয়ে, যখন পেয়েছি আপনাদের, যে বাংলা ভাষাটাও কিন্তু আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। যদিও আমি ফ্রেঞ্চটা জানি না, কিন্তু আমি মনে করি যেহেতু 6টা ল্যাঙ্গুয়েজ জানি, বাংলা ভাষার মতন ভাষা হয় না। সে আপনি উর্দু বলুন, ইংরেজি বলুন, হিন্দি বলুন, কারণ এখান থেকে যিনি নোবেল পুরস্কার পেয়েছেন, সে তাকে দেখেই বোঝা যায় যে বাংলা ভাষার মতো এত গভীরতা, এত ইয়ে হয় না। কাজে প্লিজ বাংলা ভাষাটাকে বাঙালিরা অন্তত ছাড়বেন না। যেমনটা আপনি ভাষা নিয়ে বলছিলেন যে রাজস্থানী খুব মিষ্টি ভাষা, বাংলাও খুব মিষ্টি ভাষা, কিন্তু এখানে আমাদের রাজ্যে বিভিন্ন ভাষা একাডেমি আছে। সেগুলো উন্নতির ক্ষেত্রে বলুন, সেগুলো প্রসারণের ক্ষেত্রে বলুন, বা সেগুলো প্রচারের ক্ষেত্রে বলুন, অনেক সহায়তা করে এই একাডেমিগুলো। সেই অর্থে যেখানে আপনার বেড়ে ওঠা, যে ভাষাটাকে আপনি এত মিষ্টি কথা বলছেন, সেই রাজস্থানী একাডেমি, ভাষা একাডেমি নেই। যেমনটা রতন সাজি জানাচ্ছিলেন যে সরকারের কাছে আর্জি, যদি একটা ভাষা একাডেমি করা হয়, রাজস্থানী ভাষা একাডেমি, বাকিটা রাজস্থান সমাজ করে দেবে। অর্জুন চক্রবর্তী কি মত? ভীষণভাবে আমি উদ্বুদ্ধ হব এবং আমি রেডি টু পার্টিসিপেট যত দূর সম্ভব আমার দ্বারা যা হবে, কেননা ভীষণভাবে দরকার একটা একাডেমি। সেখানে এদের সংস্কৃতি, কিন্তু মানে আস্তে আস্তে তো হারিয়ে যাবে। তাহলে যে এরা যে ক্রিয়েট করে গেছে, এরা যা জানে সেটা, আমি প্রত্যেকটি ভাষা, যে কোনো ভাষা হোক, তার একটা মূল আছে। আমি শুধু রাজস্থানী বলছি না, আমি অনেক আদিবাসী ভাষা আছে যেগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে, প্রতিনিয়ত বিলুপ্ত হচ্ছে। কিন্তু আমাদের উচিত যে
আমরা এত লাকি, আমরা এত ফরচুনেট যে আমাদের কাছে এত ভাষা থাকা সত্ত্বেও আমরা সেই মানে জগা খিচুড়ি একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে ঘুরে বেড়াচ্ছি। কখনো হিন্দি বলে দিচ্ছি, কখনো আমার পাড়াতেই চারটে বাঙালি ছেলে খেলা করছে, তারা সবাই বিচ্ছিরি হিন্দিতে কথা বলছে, মানে অতীব বাজে হিন্দিতে কথা বলছে। কারণ আমি হিন্দিতে জানি বলে বলছি, তো আমি ওদের বলতে বাধ্য হলাম যে তোরা বাংলায় কথা বলছিস না কেন। তো ওদের কোথাও হয়তো মনে হচ্ছে যে বাংলাটা অতটা আমাদের এক্সপ্রেস করবে না, সেই জন্য বাংলা জানে না, মা বাবারাও হয়তো বাংলা শেখাচ্ছে না। তারা হয়তো বেশি দে ফিল প্রাউড যে আমার ছেলে যদি একটু চারটে লাইন ইংরেজিতে বলে, তাহলে আমি আমার পাড়াপড়শিদের দেখাতে পারবো যে ডন বস্কোতে পড়ে কিংবা এই স্কুলে পড়ে, ইংরেজিটা শিখছে। কিন্তু আমাদের কিন্তু গর্ব করা উচিত যে বাংলা ভাষার মতন এত লেয়ার্স, এত এক্সপ্রেশন, এত গভীরতা, এত ডেপথ, এত রকমের একটা ব্যক্তি অন্য কোনো ভাষাতে নেই। আমি হলফ করে বলতে পারি। এখানে আমরা রবীন্দ্রনাথকেও পেয়েছি, নজরুলকেও পেয়েছি, জীবনানন্দকেও পেয়েছি, আবার আমরা কল্লোল সাহিত্য। আজকে আপনি দেখবেন যে তিন বন্দ্যোপাধ্যায়, আবার আমাদের মানে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তিন বন্দ্যোপাধ্যায় কাঁপিয়ে দেয়নি। রবীন্দ্রনাথকে ছেড়ে দিন, অচেত পৌঁছতেই হবে না। আর তাছাড়া আমি যেমন সুচিত্রা ভট্টাচার্য আমার দিদি হয়, চলে গেছেন, আমি জিজ্ঞেস করতাম যে প্রত্যেকটি লেখক এখানে এখানে একটা বাড়ি আছে, শান্তিনিকেতনে একটা বাড়ি আছে, তার মানে কি পাঠক সংখ্যা আছে, পাঠক আছে বলেই তো ওদের বই কাটে, বিক্রি হয়। আজকে সত্যজিৎ রায় যদি ছবি না করতেন, উনি সাহিত্য জগতে থাকতেন, উনি প্রচুর রোজগার করতেন। কেন? আমাদের পাঠক সংখ্যা আছে, লেখক কমে যাচ্ছে আস্তে আস্তে। আস্তে আস্তে আমরা বাঙালিরাই কিন্তু বাংলা ভাষাটাকে কোনো রকমে মানে ঠিক আছে তাই হয়ে গেছি। অর্থাৎ ভবানী প্রসাদ মজুমদারের কথায় বলতে গেলে আমার ছেলের বাংলাটা ঠিক আসে না, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ও মাঝে মাঝে বাঙালি বলে, অর্থাৎ এখন মেকে শো অ্যান্ড গিয়ে হামবাগ, ব্যাপারটা এরকম জায়গায় চলে গেছে। তো আপনি আদ্যন্ত রাজস্থানে বড় হওয়া একজন মানুষ, আপনি বলিউড টলিউড দাপিয়ে বেড়ানো একজন মানুষ। সত্যজিৎ রায় সেই 70-এর দশকে সোনার কেল্লা দিয়ে যে জার্নিটা শুরু করেছিল, আজকের অর্জুন চক্রবর্তী আজকের যুগে দাঁড়িয়ে কতটা মিল পাচ্ছে আর কতটা ফারাক পাচ্ছে? বিশ্বায়ন যবে থেকে এসছে, গ্লোবালাইজেশন, তবে থেকে আমাদের কিন্তু সংখ্যা, আমি মনে করি আমাদের একটা বিশাল বড় পাওনা উত্তম কুমার থেকে বড় অভিনেতা, সিনেম্যাটিক অভিনেতা, আমি স্টেজ অ্যাক্টর বলছি না, সিনেম্যাটিক অভিনেতা এরকম বড় সিনেম্যাটিক অভিনেতা হয়নি। কেন উত্তম কুমার সফল ছিলেন? প্রতিভা ছিল, আকর্ষণও ছিল, সেই সঙ্গে ছিল বাঙালি দর্শক। তিনি কারুর ভাই ছিলেন, কারুর প্রেমিক ছিলেন, কারুর ছেলে ছিলেন, কারুর মানে এটা ছিল, আত্মস্থ করতে পারতেন, আইডেন্টিফিকেশন একটা ব্যাপার ছিল। আজকে কি হচ্ছে, আমার মধ্যে যদি আপনি একাধারে মাইকেল জ্যাকসন আর উত্তম কুমার একসঙ্গে ঘুরতে চান, তাহলে আপনি আমাকে গালাগাল দেবেন, আপনি মাইকেল কাউকেই পাবেন না, আমি অপমানিত হব। তো একটা জায়গায় এমন পৌঁছে গেছি আমরা, যেখানে আমরা নিজেরাও জানি না যে ঠিক কিভাবে আমরা কোথায় নিজেকে প্লেস করব। নিউজ প্রাইমের দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো বার্তা দিতে? নিউজ প্রাইমের দর্শকদের জন্য অর্জুন চক্রবর্তীর একটাই কথা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর মানুষের সঙ্গে মানুষের মতন ব্যবহার করবেন। অর্থাৎ যেমনটা অর্জুন চক্রবর্তী জানাচ্ছেন যে প্রথম শর্ত বেঁচে থাকার মানুষের সাথে মানুষের মতো ব্যবহার করা, এবং দ্বিতীয় হচ্ছে নিজের ভাষাকে সম্মান করা। অর্থাৎ আমি যদি আমার ভাষাকে সম্মান না করতে পারি, তাহলে প্রথম আমার অস্তিত্বের সংকটে পড়ব, কারণ আমি আমার পরবর্তী জেনারেশনকে, পরবর্তী প্রজন্মকে আমার হেরিটেজ দিয়ে যেতে পারবো না। কারণ একজন মানুষের পরিচিতি হয় তার ভাষা দিয়ে। আমি একটা কথা বলছি, আমি যখন বোম্বেতে ছিলাম তখন ওখানে একটা ফিল্ম ফেস্টিভ্যাল হয়েছিল, সালটা মনে নেই, অনেক বছর আগে। তখন জাপানিজ ডিরেক্টর আকিরা কুরোসাওয়া বেঁচে ছিল, ওনাকে ইনভাইট করা হয়েছিল। তো আকিরা কুরোসাওয়ার প্রথমত মানে ওনাকে পাওয়া মানে একটা মানে বিশাল বড় ব্যাপার। তবে যখন উঠে দাঁড়ালেন, ওনাকে কিছু বলার জন্য বলা হলো, 6 ফুট 5 ইঞ্চি হাইট, তিনি এলেন, স্টেজে উঠলেন এবং 8 ঘন্টা ধরে জাপানিজ ভাষায় বক্তৃতা দিয়ে গেলেন।
জাপানিজ ভাষায় বক্তৃতা দিয়ে ওই সাইডে তাকিয়ে বললেন, ইফ ইউ ডিডন্ট আন্ডারস্ট্যান্ড টেক অ্যান ইন্টারপ্রেটার অ্যান্ড ট্রান্সলেট ইট হোয়াট আই হ্যাভ সেড, বলে চলে গেলেন। জাস্ট রাইট। আমাদের সেই সম্মান, যদি আমরা নিজেদের ভাষাকে সম্মান করব না, কেউ আমাদের সম্মান করবে না। কারণ আপনি কোনোদিন ইংরেজদের মতন বলতে পারবেন না, আর কোনোদিন পারবেন না। ওদের যে ল্যাঙ্গুয়েজ, ওদের যে পান, ওদের যে নিউয়ান্সেস, আমরা কোনোদিন মানে খেটে মরে যাবো তাও পারবো না। তেমনি তারাও আমাদের বাংলা ভাষাটা বলতে পারবে না। আমি যদি নিজের ভাষায় টিকে থাকি, তারা বাধ্য হবে আমাকে শুনতে। অর্থাৎ অর্জুন চক্রবর্তী যেটা বলছেন যে মাতৃভাষা মাতৃদুগ্ধ সমান, এবং মাতৃভাষা তাকে যদি সম্মান না করা যায় তাহলে মাকে অসম্মান করা হয়। ভিডিও জার্নালিস্ট নীলাঞ্জনার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা।